আমি কখনো ভাবিনি আমার কাজের ছেলে এত নরমভাবে এসে জায়গা করে নেবে, বিশেষ করে সে যদি হয় আমাদের নতুন কাজের ছেলে। রায়হান, বয়স কম, মুখে সরলতা, চোখে এক ধরনের প্রশ্নমাখা আলো। কিন্তু আমি যতবার ওকে দেখি ততবারই মনে হয় এই ছেলেটার ভেতরে আরও অনেক কিছু আছে যা ও দেখায় না। আর আমি জানি না কেন শুরু থেকেই ওর দিকে একটু বেশি নজর পড়ে আমার। হয়তো অনেক দিন ধরে আমি এমন কাউকেই দেখি না যার চোখে আমাকে এভাবে লক্ষ্য করা থাকে। কারণ ওর দৃষ্টি কখনোই চটল নয়, কিন্তু অদ্ভুতভাবে স্থির যেন। চুপচাপ ও আমাকে দেখেই বোঝে কেমন দিন কাটছে আমার। আর আমি ভেতরে ভেতরে হাসি। নিজের বয়স মনে পড়ে, নিজের সংগ্রহ করা একাকিত্ব মনে পড়ে। তারপরও প্রতিবার রান্নাঘরে ঢুকলে বা বারান্দায় দাঁড়ালে ওর উপস্থিতি আমাকে অন্যরকম করে তোলে। যেন বাড়িটার মাঝে হঠাৎ করে একটু বাতাস ঠোকে, একটু সজীবতা আসে। আর এই সজীবতায় আমাকে প্রতিদিন ওর প্রতিটি নড়াচড়া খেয়াল করতে বাধ্য করে। যেমন সকালেও যখন উঠোন ঝাড়ু দেয়, তখন মাঝে মাঝে মাথা তুলে আমার দোতলার জানালার দিকে তাকায়। আর আমি জানালার পর্দা সরিয়ে হাসি চেপে দেখি সে তৎক্ষণাৎ মাথা নিচু করে দ্রুত কাজ করতে শুরু করে, যেন ধরা পড়ে গেছে। আবার দুপুরে আমি যখন টেবিলে একা খেতে বসি, ও প্লেট গোছাতে গোছাতে একটু থেমে থাকে, যেন বলতে চায় কিছু, কিন্তু বলে না। আর আমিও জিজ্ঞাসাও করি না, কারণ কিছু অনুভূতি শব্দের চেয়ে নীরবে বেশি পরিষ্কার হয়। আর সন্ধ্যায় আমি যখন বারান্দায় চেয়ার টেনে বসি, চারপাশে আলো কমে আসে, তখন দেখি রায়হান নিচের বাগানে পানি দিচ্ছে। কিন্তু প্রতিবারই এক মুহূর্তের জন্য সে আমার দিকে তাকায়। ঠিক সেই তাকানোই আমি এড়িয়ে যেতে পারি না। মনে হয় এতদিন ধরে কেউ আমাকে এভাবে লক্ষ্য করেনি, আমার একাকিত্বকে কেউ এত স্পষ্টভাবে বুঝতে পারেনি। আর ধীরে ধীরে আমি বুঝতে পারি আমি দিনের কোন মুহূর্তে কোথায় দাঁড়ালে ওকে দেখতে পাব। আর ও যেন জানে আমি কখন বারান্দায় আসব, কারণ সেই সময়টায় সে প্রায়ই সেদিকে থাকে। আর সবচেয়ে অবাক লাগে যখন একদিন দুপুরে হঠাৎ মাথা ঘুরে আমি চেয়ারে বসে পড়ি, আর রায়হান দ্রুত দৌড়ে এসে আমার হাত ধরে বলে, আপা, আপনি ঠিক আছেন তো? ওর হাতের গরম স্পর্শে আমার বুকের ভেতর অদ্ভুত একটা কম্পন হয়। কোনো অশোভন নয়, বরং অনেক দিনের ফাঁকা জায়গায় কারো আন্তরিক চিন্তা ঢুকে পড়ার মতো। আর আমি মাথা নেড়ে বলি, হ্যাঁ, একটু মাথা ঘুরছিল, কিছু না। কিন্তু ও তখনও আমার হাত ছাড়ে না, যেন ভয় পেয়েছে, যেন আমি পড়ে গেলে ও ধরতে পারবে না। আর সেই মুহূর্তে আমি অনেক দিন পর বুঝলাম কেউ আমাকে হারানোর ভয়ও পায়। আর সেদিন থেকেই আমাদের দুজনের মধ্যকার নীরব দূরত্বটা একটু কমে আসে। যদিও আমরা কেউই তা মুখে বলি না, শুধু চোখে, ভঙ্গিতে, হাঁটার শব্দে পরিবর্তন আসে। আর রাতে আমি যখন ঘুমোতে যাই, তখন মনে হয় রায়হানের নীরব কণ্ঠটা যেন আমার মনে প্রতিধ্বনিত হচ্ছে, আপা, আপনি ঠিক আছেন তো? এই একটা বাক্যই পুরো বাড়িটাকে নতুন রঙে ভরিয়ে দেয়। আর আমি অনুভব করি গল্পটা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু। রায়হানের সাথে সেই দিনের পর থেকে আমার আচরণ বদলে যায় না, কিন্তু আমার ভেতরের অনুভূতি বদলে যায়। যেন প্রতিটি মুহূর্তে ওর উপস্থিতি আমাকে অন্যভাবে ছুঁয়ে যায়। আমি যতটা দূরে থাকতে চাই ততবারই দেখি ও কোনো না কোনো অজুহাতে আমার কাছে চলে আসে। কখনো গ্লাস এনে দেয়, কখনো লাইট ঠিক করে দেয়, কখনো বাগানের ফুল ছিঁড়ে দরজার পাশে রেখে যায়। আর আমি যতই এসব এড়িয়ে চলতে চাই, তত বেশি মনে হয় ওর ছোট ছোট যত্নগুলো খুব শান্তভাবে আমাকে ভরিয়ে তুলছে। আর যেদিন আমি সন্ধ্যার আলোয় বারান্দায় বসে ছিলাম, চারপাশে হালকা বাতাস, সেই দিন ওর পায়ের শব্দ শুনে আমার বুক ধড়ফড় করে ওঠে। কারণ আমি বুঝতে পারি ও এগিয়ে আসছে আমার দিকেই। আর সত্যিই ও ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে আসে, মাথা নিচু করে দাঁড়ায়। তারপর খুব কোমল স্বরে বলে, আপা, আপনি একা বসে আছেন, তাই ভাবলাম যদি কিছু দরকার হয়। আমি জানি সাধারণ বাক্য, কিন্তু ওর কণ্ঠের ভেতরে যে উদ্বেগ, সেটা আমাকে ছুঁয়ে যায় গভীরভাবে।
আমি ওকে বসতে বলি না, কিন্তু ও আমার পাশে থাকা গাছটার টব ঠিক করতে করতে বলে, আপা, আপনি বারবার মাথা ঘোরার কথা বলছেন না কেন? আমি দেখি আপনি ক্লান্ত থাকেন। ওর কথা শুনে মনে হল এতদিন ধরে আমার পাশে কেউ নেই বলেই কেউ বুঝত না, অথচ এই ছেলেটা মাত্র কয়েক সপ্তাহের পরিচয়ে আমার প্রতিটি ক্লান্তি, প্রতিটি নিঃশ্বাসের চাপটুকুও পড়ে ফেলতে পারে। আর আমি এক অদ্ভুত লজ্জায় চোখ ফেরায়, যেন নিজের ভেতরকার দুর্বলতা লুকাতে চাই। কিন্তু ও চুপচাপ দাঁড়িয়ে থাকে আমার প্রতিটি নড়াচড়ার প্রতি মনোযোগ রেখে, যেন আমাকে কোনোভাবেই অস্বস্তিতে ফেলতে চায় না। আর তবুও আমি নিজের অজান্তেই ওর দিকে তাকিয়ে ফেলি। দেখি ওর চোখে এমন এক শান্ত গভীরতা, যা দীর্ঘদিন ভুলে থাকা নিরাপত্তার মতো লাগে। আর তখনই প্রথমবার মনে হল এই ছেলে আর কাজের ছেলে হিসাবে থাকছে না, ও আমার নিঃসঙ্গতার একটা নরম আশ্রয় হয়ে উঠছে। কিন্তু আমি জানি বয়স, সম্পর্ক সবই বাধা হয়ে দাঁড়াবে। তবুও অনুভূতি কারো আদেশ মানে না। আর এই আলোর কমলা রঙে ওর মুখ দেখে আমার মনে হয় আমি যেন বহুদিন পর শ্বাস নিতে পারছি। আর সেই সময় রায়হান ধীরে ধীরে বলে, আপা, আপনার জন্য আজ আমি বাগানের কয়েকটা সাদা ফুল তুলে রেখেছি। আপনি পছন্দ করেন বলে? আমি অবাক হয়ে ওর দিকে তাকাই, কারণ আমি কখনোই তাকে বলিনি যে সাদা ফুল আমার সবচেয়ে প্রিয়। কিন্তু সে জেনে গেছে। হয়তো আমার ঘরের জানালার পাশে রাখা শুকিয়ে যাওয়া ফুল দেখে কিংবা আমার চোখের দিকে তাকিয়ে অনুমান করেছে। আর তখনই বুঝলাম ও শুধু আমার কথাই শোনে না, আমার নীরবতাও বোঝে। সেই বোঝাটাই আমাকে অদ্ভুতভাবে আঘাত করে, মধুর আঘাত, কারণ এতদিন ধরে কেউ আমাকে এভাবে বোঝার চেষ্টা করেনি। আর ওর হাতে ধরা সাদা ফুল দেখে মনে হল ওর চোখের ভেতর নরম এক অনুভূতির আলো জ্বলছে, যা হয়তো নিজেও পুরোটা বুঝে ওঠেনি। আর আমি সেই মুহূর্তে কিছু বলতে চাইও পারি না, শুধু হালকা হাসি দেই। আর সেই হাসি দেখে রায়হান যেন একটু থমকে যায়, যেন ও প্রথমবার বুঝতে পারে আমার হাসি কেবল ওর জন্যই ফুটল। আর এই উপলব্ধি আমাদের দুজনের মাঝের বাতাসকে আরও ঘন করে তোলে। কোনো কথা না বলেও সেই মুহূর্তে মনে হয় আমরা অনেক গভীর একটি জায়গায় এসে দাঁড়িয়েছি, যেখানে শুধু নীরবতা, চোখের ভাষা আর অজানা অনুভূতির। সন্ধ্যার পর থেকে রায়হানের সাথে আমার দূরত্বটা এমন অদ্ভুতভাবে বদলে যেতে থাকে যে আমি নিজেও বুঝতে পারি না কখন আমার প্রতিটি দিনের ছন্দ ওকে কেন্দ্র করে ঘুরতে শুরু করেছে। যেন সকালে উঠেই প্রথমে ভাবি আজ ওকে কখন দেখব। দুপুরে ঘরের ভেতর হাঁটতে হাঁটতে হঠাৎ টের পাই আমার চোখ অকারণে উঠোনের দিকে চলে যাচ্ছে। আর সন্ধ্যায় যখন সিঁড়ি বেয়ে ওর পায়ের শব্দ ওঠে, তখন বুকের ভেতর এমন একটা কাঁপুনি তৈরি হয় যা আমি কোনো বয়সেই অনুভব করিনি। কারণ এই অনুভূতি লুকানোও যায় না, আবার স্বীকারও করা যায় না। আর বিশেষ করে ওর সামনে দাঁড়ালে মনে হয় আমার ভেতরের সব দুঃখ, সব একাকিত্ব, সব ক্লান্তি যেন আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে, যেন আমি বহু দিনের ভার নামিয়ে একটু বিশ্রাম নিতে পারছি। আর মজার ব্যাপার হল রায়হান কখনোই আমার কাছে বেশি কথা বলে না, বরং খুব নীরবে, খুব যত্ন করে এমনভাবে পাশে থাকে যে শব্দের দরকার পড়ে না। আর একদিন দুপুরে যখন আমি বারান্দার কাপড় শুকাতে দিচ্ছিলাম, তখন হঠাৎ হাওয়ার ঝাপটা এসে আমার ওড়নাটা নিচে পড়ে যায়। আমি নিচে তাকাতেই দেখি রায়হান সেটা তুলতে গিয়ে একটু থমকে দাঁড়িয়েছে। তারপর মাথা তুলে আমার দিকে তাকায়, এমনভাবে যেন সেই ছোট্ট কাপড়ের টুকরোটা তার হাতে এসে পড়ায় ওর ভেতরের সব সংযম ভেঙে গেছে। যদিও ও কিছু বলে না, শুধু ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে আসে এবং আমার হাতে ওড়নাটা দিতে গিয়ে ফিসফিস করে বলে, আপা, আপনার জিনিস সাবধানে রাখবেন, বাতাসে পড়ে যায়। একটা সাধারণ কথা, কিন্তু ওর কণ্ঠে যে আলতো উদ্বেগ, যে অদ্ভুত কোমলতা, তা আমাকে পুরোপুরি নীরব করে দেয়। কারণ আমার হাতের সাথে ওর হাত এক মুহূর্তের জন্য খেকে যায়।
আর সেই ছোঁয়া এত শান্ত, এত গভীর, এত অজানা অনুভূতিতে ভরা যে আমি বুঝতে পারি ওকে দেখে, ওর কাছাকাছি আসলে আমার হৃদয় আর আগের মতো থাকে না। আর রায়হান যেন সেই মুহূর্তটাকে গুরুত্ব দিয়ে নিজেই একটু দূরে সরে যায়, কিন্তু ওর চোখে ঠিকই দেখি এক ধরনের টান, এক ধরনের ভরাট অনুভূতি, যেন ও নিজের ভেতরের কিছু সামলাতে পারছে না। আর রাতে যখন আমি ঘরে একা বসে চুলচিরুনি করি, তখন মনে হয় রায়হান আমার পাশে দাঁড়িয়ে আছে, আমার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে। যদিও জানি ও নেই, তবুও ওর উপস্থিতির অনুভূতি এত ঘন হয়ে থাকে যে মনে হয় ওর শ্বাসের গরম ভাবটাও ঠিক আমার কাঁধ ছুঁয়ে যায়। আর এরকম একটি রাতে হঠাৎ ও দরজায় নক করে, খুব আস্তে, যেন ভয় পাচ্ছে বিরক্ত করে ফেলবে। আমি দরজা খুলতেই দেখি ও হাতে ছোট্ট একটা বাক্স ধরে আছে, ভেতরে কয়েকটা ওষুধ মাথা ঘোরার জন্য। আর নিচের দিকে তাকিয়ে নিচু স্বরে বলে, আপা, আপনি না বললেও আমি বুঝি আপনি ঠিকমতো বিশ্রাম নেন না, তাই ভাবলাম এগুলো রাখলে ভালো। আমি বাক্সটা হাতে নিতেই দেখি ওর আঙুলগুলো হালকা কাঁপছে, যেন এইটুকু যত্ন দেখানো ওর কাছে একটা স্বীকারোক্তির মতো। আর ওর সেই কাঁপা আঙুল দেখে আমার বুকের ভেতর এমন এক উষ্ণ ঢেউ ওঠে যে আমি এক মুহূর্তের জন্য নিজের দিকে তাকানোর সাহসও পাই না। শুধু নীরবে বলি, ধন্যবাদ রায়হান, তুমি না থাকলে বুঝতেও পারতাম না নিজের যত্ন কতদিন নিতে ভুলে গেছি। আমার সেই বাক্য শুনে প্রথমবার দেখি ও আমার দিকে সরাসরি তাকালো, আর সেই চোখের ভেতর এমন গভীরতা, এমন নিঃশব্দ অনুভব, এমন আবেগমাখা টান যে আমি নিজের মুখ ফেরাতে বাধ্য হই। না হলে হয়তো আমি বুঝে ফেলতাম ও আমার প্রতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আর এই সব কিছু এত দ্রুত, এত নীরবে বদলে যাচ্ছে যে আমি জানি না এর শেষ কোথায়, কিন্তু অনুভূত বলে দেয় এই গল্প থামবে না, আরও গভীরে যাবে। রায়হানের দেয়া সেই ছোট্ট ওষুধের বাক্সটা যেন আমার ঘরের কোণে রাখা কোনো জিনিস নয়, বরং আমার প্রতিদিনের নিঃশব্দ একাকিত্বের উপর রাখা একটি উষ্ণ হাতের মতো মনে হতে থাকে। আর আশ্চর্যের বিষয়, আমি যখনই ওটাকে দেখি মনে পড়ে যায় সেই মুহূর্তে ওর আঙুলের হালকা কাঁপুনি, মনে পড়ে যায় ওর চোখের নীরব গভীরতা। আর নিজেকে বোঝাতে পারি না কেন এমন ক্ষুদ্র ঘটনায় এত বড় ঢেউ জাগে আমার ভেতরে, কিন্তু সত্যি হলো জাগেই। আর সেই ঢেউ থামতেও চায় না, বরং প্রতিটি দিন আরও বিস্তৃত হয়ে ওঠে। যেমন সেদিন সকালে আমি বারান্দায় দাঁড়িয়ে কাপড় মেলছিলাম, আর নিচে দেখি রায়হান দড়িতে বাঁধা পুরনো লতায় পানি দিচ্ছে, কিন্তু আচমকা সে থেমে যায়, তারপর ধীরে ধীরে মাথা তুলে আমার দিকে তাকায়। আর সেই দৃষ্টিটা এমন গভীর, এমন মনোযোগী যে মনে হয় সময় থেমে গেছে, যেন বাতাসও স্থির। আর আমি কোনো কারণ ছাড়াই কাপড় হাতে থমকে দাঁড়িয়ে থাকি, যেন ওর চোখের টান আমাকে আটকে রেখেছে। আর ও হঠাৎ করে একটু লজ্জায় চোখ নামিয়ে নেয়, কিন্তু আবারও ধীরে ধীরে তাকায়, যেন নিয়ন্ত্রণ না করতে পেরে। আর সেই অসম্ভব নরম দৃষ্টিটা আমার ভেতর আলগা করে দেয় বহুদিনের শক্ত হয়ে থাকা ব্যথাগুলো। আর সন্ধ্যায় যখন আমি সিঁড়িতে নামছি, তখন হঠাৎ পড়ে যাওয়ার মতো হোঁচট খায়, আর কয়েক সেকেন্ডের ভেতরেই রায়হান কোথা থেকে যেন এগিয়ে আসে, আমাকে শক্ত করে ধরে, তার হাত আমার বাহুর ওপর। আর সেই স্পর্শ এত অপ্রত্যাশিত, এত অদ্ভুতভাবে গভীর যে মনে হয় ভেতরের সব ভয় এক মুহূর্তে গলে যায়। আর সে উদ্বিগ্ন কণ্ঠে বলে, আপা, সাবধানে, আপনাকে এমন দেখলে আমার ভালো লাগে না। এই একটা কথায় এমন অসীম অনুভূতির ভার থাকে যে মনে হয় আমার বুকের ভেতর কিছু গলে পড়ে যাচ্ছে। আমি নিজেকে সামলে নিয়ে বলি, আমি ঠিক আছি, কিন্তু ও তখনও ছাড়ে না, বরং আরও একটু কাছে এসে বলে, আপা, আপনি সবসময় ঠিক থাকার ভান করেন, কিন্তু আমি দেখি আপনি ক্লান্ত। এই বাক্যটা আমাকে এমনভাবে আঘাত করে যা ব্যথা নয়, বরং এমন এক অনুভূতি যে এতদিন ধরে কেউ আমাকে ভান করতে দেখে এসেছে আর আমার সব কিছু বুঝে ফেলেছে। আর আমি ধীরে ধীরে হাত সরিয়ে নিয়ে বলি, তুমি অনেক বেশি দেখে ফেলো রায়হান। কিন্তু এই কথাই সে হাসে না, বরং খুব শান্ত স্বরে বলে, আপাকে না দেখে থাকতে পারা কঠিন।
এই কথাটা শুনে আমি মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে যাই, কারণ এতদিন ধরে আমি যে কথা নিজের মনেও স্বীকার করিনি তা একেবারে নির্মলভাবে ও বলে দিল। কোনো দাবি নয়, কোনো আশাও নয়, কেবল সত্যের মতো, যেন ওর অনুভূতিটা ওর শ্বাসের মতোই স্বাভাবিক। আর সেই নীরব স্বীকারোক্তির পর আমরা দুজনেই কিছুক্ষণ চুপ থাকি। আমাদের মাঝে বাতাস এত ভারী হয়ে ওঠে যে মনে হয় একটুখানি শব্দ ফাটল ধরিয়ে দেবে। আর আমি সিঁড়ির রেলিং ধরে দাঁড়িয়ে ভাবতে থাকি, এই ছেলেটা এত অল্প বয়সী, তবু এত গভীরভাবে আমাকে বোঝে কিভাবে আর কেন। আর ঠিক তখনই রায়হান খুব আস্তে বলে, আপা, আমি জানি আমার বলার অধিকার নেই, কিন্তু আপনার হাসিটা খুব সুন্দর। এই বাক্য শোনার পর মনে হলো কেউ আমার বুকের খুব ভেতরের একটা জায়গায় আলো জ্বেলে দিল, এমন একটা জায়গা যেখানে বহু দিন ধরে কেউ প্রবেশ করেনি। আর আমি চোখ ফিরিয়ে রেখে বললাম, রায়হান, কিছু অনুভূতি থাকে যেগুলো বলা ঠিক হয় না। আর সে ধীরে মাথা নিচু করে বলে, আমি জানি, তাই বলি না, কিন্তু অনুভবটা থামে না। ওর এই স্বীকারোক্তিতে এমন একটি কোমল চাপ অনুভব করি বুকের মধ্যে যে মনে হয় এই গল্প এখন আর শুধুই দূরত্বের জায়গায় নেই, আমাদের নীরবতা এখন আরও গভীর অর্থ বহন করছে। আর আমি জানি এর পরের পথ আমাদের কেউই থামাতে পারবে না, অনুভূতি নিজেই নিজের পথ বানিয়ে ফেলবে। সন্ধ্যার পর যেন আমাদের দুজনের চারপাশের বাতাস বদলে গেল, এমনভাবে বদলালো যে আমি চাইলেই আর নিজেকে আগের মতো দূরে রাখতে পারলাম না। কারণ রায়হানের কথার পর থেকে ওর উপস্থিতি শুধুই কাজের ছেলের দায়িত্বের মধ্যে থাকে না, বরং প্রতিটি ছোট কাজে ওর অনুভূতির নরম টানটুকু লেগে থাকে। আর আমি যতবারই ওকে এড়িয়ে চলতে চাই, ঠিক ততবারই মনে হয় আমি নিজের ভেতরকার এড়িয়ে রাখা অনুভূতিগুলোই হারিয়ে ফেলছি। যেমন সেদিন সকালে আমি রান্নাঘরে ঢুকলাম আর দেখি রায়হান নিঃশব্দে আমার প্রিয় কাপটা ধুচ্ছে, সেই সাদা ফুল আঁকা কাপটা যা আমি ছাড়া কেউ ব্যবহার করে না। আর আমি অবাক হয়ে বললাম, এটা তুমি ধুচ্ছ কেন? রায়হান মাথা না তুলে খুব আস্তে বলল, আপা, সকালে আপনি যখন বারান্দায় বসেছিলেন আপনার হাতে কাপটা ছিল না, তাই ভাবলাম হয়তো ক্লান্ত ছিলেন, আমি ধুয়ে রাখলেই ভালো হয়। এই সাধারণ কথার মধ্যে যে যত্ন, যে মনোযোগ, যে নীরব ভালোবাসার মতো উষ্ণতা আছে তা আমাকে কয়েক সেকেন্ড নিথর করে রাখল। আর আমি বুঝলাম ও শুধু আমাকে দেখে না, আমাকে বোঝে। আর এই বোঝাটাই আমাকে সবচেয়ে বেশি নরম করে দেয় ভেতরে ভেতরে। আর পরে যখন আমি বেরোচ্ছিলাম তখন ও আমার দিকে তাকিয়ে খুব ধীরে বলে, আপা, আপনার চোখে আজ ঘুম কম। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করি, তুমি কিভাবে বুঝলে? রায়হান একটু হাসে, সেই নরম লাজুক হাসি, আর বলে, আপার চোখের কোণটা যখন ভরে দেখেছি তখনই বুঝেছি। আমি ওর দিকে তাকাই আর প্রথমবার দেখি ওর চোখে এক ধরনের অস্বীকারহীন টান, এমন এক অনুভূতির স্পষ্টতা যা লুকাতে চাইলেও সম্ভব নয়। আর সেদিন দুপুরে যখন আমি বসার ঘরে বই পড়ছিলাম তখন হঠাৎ দেখি দরজার পাশে রায়হান দাঁড়িয়ে আছে, হাতে একটা শাল। সে দ্বিধা নিয়ে বলে, আপা, রোদ পড়ে একটু ঠান্ডা লাগছিল, তাই ভাবলাম এটা আপনার দরকার হতে পারে। আমি বললাম, তুমি এগুলো ভাবো কেন? ও এক মুহূর্তে তো থেমে নিচু স্বরে বলে, কারণ আপনাকে ভালো না লাগলে আমার ভেতর অদ্ভুত লাগে। এই বাক্যই আমার বুকের ওপর এমনভাবে এসে পড়ে যে আমি কিছুক্ষণ কথা বলতে পারি না। আর শালটা নিতে গিয়ে যখন আমার আঙ্গুলে আঙ্গুলে ছুঁয়ে গেল তখন সেই স্পর্শ এত স্থির, এত নরম, এত গভীরভাবে আমার ভেতর ঢুকে যায় যে মনে হয় চারপাশের সব কিছু থেমে গেছে, শুধু আমাদের হাতের মধ্যে সেই এক সেকেন্ডের আলগা ছোঁয়াটাই টিকে আছে। আর রায়হান শালটা ছেড়ে দিতে দেরি করে, আমিও হাত সরাতে ভুলে যাই, যেন এই এক মুহূর্তটাই আমাদের দুজনের নিঃশব্দ সত্য, যা বলা হয়নি কিন্তু অনুভব হয়েছে সবচেয়ে জোরে। আর তারপর আমি ধীরে বললাম, রায়হান, তুমি এমন করো কেন?
ও চোখ তুলে তাকালো, আর সেই দৃষ্টি এত তীব্র, এত সৎ, এত গভীর যে আমার নিঃশ্বাস আটকে গেল। তারপর ও খুব আস্তে বলল, আপাকে দূর থেকে দেখলেই মনে হয় আপনাকে কাছে গিয়ে রেখে দিই, যেন আপনি আর একা না থাকেন। এই কথা বলে ও মাথা নিচু করে যেন ভয় পেয়েছে, বেশি কিছু বলে ফেলেছে, কিন্তু ওর কণ্ঠের কাঁপুনি আমার ভেতরে জমে থাকা সব স্থিরতা ভেঙে দেয়। আর আমি খুব ধীরে বলি, তুমি জানো না এই কথাগুলো আমাকে কতটা ছুঁয়ে যায়। রায়হান অবাক হয়ে তাকায়, যেন সে আশা করেনি আমি এমন কিছু বলবো। আর সেই মুহূর্তে চারপাশের নীরবতা এত ঘন হয়ে ওঠে যে মনে হয় একটু শব্দ করলেই সব কিছু ভেঙে যাবে। আর আমি টের পাই আমরা দুজনেই এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি যেখান থেকে ফেরার পথ আর সহজে পাওয়া যাবে না, কারণ অনুভূতি এখন কথার চেয়েও বেশি শক্তিশালী হয়ে গেছে। আর এই গল্প আরও গভীরে নামার অপেক্ষা করছে।